Medical Higher Study Guideline Class for Diploma MPhil July 2025 আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার বিধানচন্দ্র সরকার, ডাক্তার রিয়াজুল জান্নাত মাসুম এবং ডাক্তার প্রিয়াঙ্কা আচার্য। আমি বর্তমানে এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি, সহকারী রেজিস্ট্রার হিসেবে ডিপার্টমেন্ট অফ মেডিসিন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল। শুরুতেই বলেছি আমাদের আজকের আলোচনা হচ্ছে ডিপ্লোমা 2025 নিয়ে গাইডলাইন ক্লাস। এটি এই বছর জুলাইয়ের অ্যাডমিশন টেস্টের বিজ্ঞপ্তি ছিল। ঠিক এরকম একটি বিজ্ঞপ্তি নেক্সট ইয়ার জানুয়ারির শেষের দিকে আপনাদের জন্য প্রকাশিত হবে। আমরা এটির ছোট ছোট অংশ নিয়ে কথা বলবো পরের স্লাইডগুলোতে। এটা হচ্ছে কমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সরকারি ও বেসরকারি ক্যান্ডিডেটদের জন্য কিছু নিয়ম আছে। সেটি হচ্ছে সরকারি ক্যান্ডিডেটদের জন্য ডেপুটেশন পলিসি অনুযায়ী তাদের আবেদন করতে হবে। প্রাইভেট ক্যান্ডিডেটদের জন্য নিয়মটি হচ্ছে কেউ যদি কোনো কোর্সে থেকে থাকে তাহলে তাকে সেই কোর্স থেকে উইথড্রল হওয়ার 1 বছর পর তাকে আবেদন করতে হবে এবং অবশ্যই সেই উইথড্রল কপিটি সাবমিট করতে হবে। এটা হচ্ছে একটা কমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে একজন ক্যান্ডিডেটকে অবশ্যই এমবিবিএস বা বিডিএস এর ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে, সেটা বিএমডিসি রিকগনাইজড হতে হবে এবং ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকতে হবে 1 বছরের, এবং ইন্টার্নশিপ কমপ্লিট করার 1 বছর পার হতে হবে। সেই ডেটটি হবে 30 জুন বা তার আগে, এবং বিএমডিসি পার্মানেন্ট রেজিস্ট্রেশন ভ্যালিড থাকতে হবে সেই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। এগুলো ডেপুটেশন পলিসি, কোটা, মানে বিএসএমএ মেডিকেল অফিসারদের জন্য কোটা। কমনলি আমরা যদি কথা বলি, আমরা আরেকবার একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা নিয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা অলরেডি বলেছি যে ক্যান্ডিডেটদের ডিগ্রি ইকুইভ্যালেন্ট হতে হবে এমবিবিএস বিডিএস এর, রিকগনাইজ হতে হবে বিএমডিসি দিয়ে। প্রবাবল পরীক্ষাটা হবে 2nd উইক অফ মার্চ 2025-এ। এখন আমাদের যেটির জন্য দিক নির্দেশনা সেটি হচ্ছে ইনস্ট্রাকশন অফ অ্যাডমিশন টেস্ট কোয়েশ্চেন ফর অল ক্যান্ডিডেট। এটি অ্যাডমিশন টেস্টের বিজ্ঞপ্তিতেই থাকে। সেটি হচ্ছে যে টোটাল 100 কোয়েশ্চেনের পরীক্ষা হবে, টোটাল মার্কস 100 থাকবে, সেখানে 80 থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেটা হবে ট্রু এবং ফলস আনসারের, আর 20টি থাকবে সিঙ্গেল বেস্ট আনসার। মার্কস ডিস্ট্রিবিউশন আমরা অলরেডি মাত্র জানলাম যে টোটাল মার্কস 100, কোয়েশ্চেন নাম্বার 100, এমসিকিউ থাকবে 80টি, এসবিএ থাকবে 20টি, নেগেটিভ মার্কিং থাকবে 0.05, খুব নেগলিজিবল মার্ক। আমরা সব প্রশ্নই দাগাতে বলি সবাইকে। সিলেবাসটি হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, এর সাথে মেডিসিন ফ্যাকাল্টি কোশ্চেন মেডিসিন ফ্যাকাল্টির জন্য। অ্যানাটমি প্রশ্ন থাকবে 10 থেকে 15টি, ফিজিওলজি থাকবে 15 থেকে 25টি, এটা মানে প্রবাবল অ্যাপ্রক্সিমেট একটি হিসাব। মাইক্রোবায়োলজি থাকবে 10 থেকে 15টি, প্যাথোলজি থাকবে 10 থেকে 15টি, ফার্মাকোলজি থাকবে 10 থেকে 15টি, বায়োকেমিস্ট্রি থাকবে 5 থেকে 10টি, মেডিসিন ফ্যাকাল্টি কোশ্চেন থাকবে 20 থেকে 25টি। এর মাঝখানে রেসিডেন্সি বা ডিপ্লোমা অ্যাডমিশন টেস্টে সব সময় দেখা যায় ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রির কোশ্চেন ইনভেরিয়েবলি ফ্যাকাল্টির কোশ্চেন থেকে আসে বা ফ্যাকাল্টি সিলেবাস থেকে আসে। মেডিসিন ফ্যাকাল্টির জন্য যেরকম ডেভিডসন বেসড কোশ্চেন বেশি আসে। এখন আজকে আপনাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে কথা বলবো, কাদের জন্য ডিপ্লোমা বা এমফিল। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন একটি সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য মেডিসিন ফ্যাকাল্টিতে, যারা চেষ্টা করছেন খুব নতুন, ইন্টার্নশিপ শেষ করেছেন, চাচ্ছেন খুব অল্প সময়ে একটি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অ্যাজ এ কনসালটেন্ট কাজ করতে। ডিপ্লোমা একটি 2 বছরের কোর্স। ডিপ্লোমার সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে পরবর্তীতে যদি আপনি বিসিপিএসের, এফসিপিএস এনরোল করেন
এফসিপিএস পার্ট 1 পাশ করে ট্রেনিং করেন, তাহলে আপনার 1 বছরের ট্রেনিং এখানে কাউন্ট হবে কোর ট্রেনিংয়ে। এই জন্য এখন ডিপ্লোমা খুব জনপ্রিয় হয়েছে এবং অল্প সময়ে আপনি একজন কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। 2 বছরেই আপনার ডিগ্রি কমপ্লিট করতে পারবেন। ফ্যাকাল্টি অফ মেডিসিনের আন্ডারে ডিপ্লোমায় 4টি সাবজেক্ট রয়েছে। একটি হচ্ছে ব্লাড সেরোলজি, ট্রান্সফিউশন, কার্ডিওলজি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনারোলজি, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম, আরেকটি হচ্ছে টিউবারকুলোসিস অ্যান্ড চেস্ট ডিজিজেস। অনেকগুলো ইনস্টিটিউটের এই 4টি সাবজেক্টে ডিপ্লোমা মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে আপনারা পড়তে পারবেন। যারা এই লম্বা সময়টি আমাদের সাথে ডিপ্লোমার প্রিপারেশন নেবেন, তাদের এই বছরের রেসিডেন্সির জন্য পড়া এগিয়ে থাকবে। 25 জানুয়ারির জন্য পার্ট 1-এর পড়াটা অনেক গোছানো থাকবে এবং পরবর্তী বছরের মার্চের ডিপ্লোমা অ্যাডমিশন টেস্ট এবং ওই বছরের রেসিডেন্সি এবং ওই বছরের 2টি এফসিপিএস পার্ট 1-এর জন্য আপনি তৈরি করতে পারবেন নিজেকে। অনেক দিন ধরে যারা কোনো একটি কোর্সে চান্স পাওয়ার স্বপ্ন দেখছেন, এই ব্যাচটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের সাথী। 4টি সাবজেক্টের মধ্যে কোনটি ভালো, কোনটি পোস্ট গ্রাজুয়েশনের অবস্থান হিসেবে সম্মানিত, কোনটি প্রফেশনালি ক্যারিয়ার করার জন্য ভালো হবে, এই বিষয়টি নির্ভর করে আপনার পছন্দের উপর। আপনি কোন সাবজেক্টে ক্যারিয়ার করতে চান। এই প্রত্যেকটি সাবজেক্টেরই সরকারি এবং বেসরকারিতে খুব ভালোভাবে কাজ করার সুযোগ রয়েছে। এই প্রত্যেকটি সাবজেক্টে ক্যারিয়ার করার পর আপনি সরকারিতেও প্রমোশন পাবেন, আপনি বেসরকারি ক্যান্ডিডেট হিসেবেও বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত জায়গাগুলোতে কাজ করতে পারবেন। শুরুতে যদি কথা বলি ডার্মাটোলজি এবং ভেনারোলজি নিয়ে, এটি খুবই উদীয়মান একটি সাবজেক্ট। এটি অনেক বছর ধরেই খুব ভালো প্রতিষ্ঠিত একটি সাবজেক্ট। বর্তমানে ইন্টারভেনশন আসার কারণে এই সাবজেক্টটি আরও ভালো করছে। অ্যাস্থেটিক ডার্মাটোলজি এখন বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি সাবজেক্ট। এটি বিএসএমইউ, বারডেম, সিএমসি, ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সৈয়দ জিয়া রহমান মেডিকেল কলেজ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজগুলোতে এটির কোর্স রয়েছে। টোটাল সরকারি সিট রয়েছে সরকারি ক্যান্ডিডেটদের জন্য বা অটোনোমাস ইনস্টিটিউটের ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে 21টি, প্রাইভেট ক্যান্ডিডেটের জন্য সিট রয়েছে 22টি। এটি সরকারি বা বেসরকারি যেই পরীক্ষা দেন সবার জন্য এটিতে চান্স পাওয়ার একটি বিশাল সুযোগ রয়েছে। আপনি 2 বছরে ডিডিপি করার পরে সরকারি জায়গায় প্রমোশন তো পাবেনই, আপনি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে খুব উচ্চ বেতনে এবং একজন প্রতিষ্ঠিত ডাক্তার হিসেবে কাজ করতে পারবেন। এই সাবজেক্টটির চাহিদা আগে যেমন ছিল, এখন এটি আরও বৃদ্ধি পেয়েছে। অল্প সময়ে নিজের কেরিয়ার গোছানোর জন্য ডিডিভির খুব জনপ্রিয়তা রয়েছে। আমাদের এর পরের সাবজেক্ট কার্ডিওলজি। এটি মেডিসিনের একটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টে আমাদের মেডিসিন ফ্যাকাল্টিতে সবচেয়ে বেশি সিট রয়েছে। সরকারি ক্যান্ডিডেট বা অটোনোমাস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে 31টি, প্রাইভেট ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে 28টি। যারা ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহর বা বিভাগীয় শহরগুলোতে নিজের এলাকার কাছাকাছি জায়গায় ট্রেনিং করে একটি পোস্ট গ্রাজুয়েশন করতে চান, তাদের জন্য কার্ডিওলজি একটি ভালো সুযোগ হতে পারে। ঢাকার বাইরে চট্টগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, বরিশাল, এই জায়গাগুলোতেও কার্ডিওলজিতে ডিকার্ড করার সুযোগ রয়েছে। কার্ডিওলজিতে ডিকার্ড ডিগ্রিটি করার মাধ্যমে আপনি সকল কাজই শিখতে পারবেন এবং সকল কিছুই ইন্টারভেনশন সহ আপনি ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট হিসেবে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। কার্ডিওলজি সবসময় একটি রয়্যাল সাবজেক্ট ছিল এবং এটি ভবিষ্যতেও একটি রয়্যাল সাবজেক্ট থাকবে। একটি অ্যাকুট
ইমার্জেন্সি কার্ডিয়াক ডিজিজের পেশেন্টকে ভালো করার এবং সাথে সাথে তাকে জীবনদান করার মতো তৃপ্তি এই সাবজেক্টে কেরিয়ার করে আপনি করতে পারবেন। এবং এটি সরকারি জায়গায় যদিও স্যাচুরেশন আছে, তারপরও এটিতে কনসালটেন্ট, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক পর্যন্ত প্রমোশনের ব্যবস্থা রয়েছে। এই সাবজেক্টটিতে আপনি ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি আপনি ইন্টারভেনশন হিসাবে ইকোকার্ডিওগ্রাম, ইসিজি রিপোর্টিং, ইটিটি রিপোর্টিং, ডপলার ইকোকার্ডিওগ্রাম, তার সাথে আপনি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে পারবেন। ডি কার্ড যদি আপনি একজন ইয়াং এক্সামিনি হন, আপনার জন্য খুবই ভালো একটি ডিগ্রি হতে পারে মেডিসিন ফ্যাকাল্টির জন্য। ডি কার্ড করে পরবর্তীতে আপনি যদি কার্ডিওলজিতে এফসিপিএস পার্ট অন করেন, তাহলে আপনার কোর ট্রেনিংয়ে, আপনার স্পেশালিটি ট্রেনিংয়ে 1 বছর ট্রেনিং কাউন্ট হবে কার্ডিওলজি ডি কার্ড থেকে। এটি আপনার জন্য খুব ভালো একটি অপরচুনিটি হতে পারে। যারা নতুন চিকিৎসক ইন্টার্নশিপ শেষ করেছেন বা ইন্টার্নশিপ করছেন, তারা যদি আমাদের এই কোর্সে এনরোল করেন, আপনার জন্য 28টি প্রাইভেট প্রতিষ্ঠানে সিট থাকবে, যেটিতে চান্স পাওয়ার একটা অবারিত সুযোগ থাকবে এবং কার্ডিওলজির ডিমান্ড সারা জীবনই থাকবে। আমাদের পরবর্তী সাবজেক্ট ব্লাড সেরোলজি অ্যান্ড ট্রান্সফিউশন। এটি একটা ইমার্জিং সাবজেক্ট। এই সাবজেক্টটি বহু পুরাতন, কিন্তু এর নতুন নতুন দিকগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন নতুন জিনিস আবিষ্কারের ফলে এই সাবজেক্টটির ডিমান্ড বেড়েছে এবং প্রত্যেকটি বড় বড় প্রাইভেট প্রতিষ্ঠানগুলো সহ দেশের প্রত্যেকটি জেলা শহরে প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক কমপ্লেক্সগুলোতে এখন যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছে এবং সরকারি হাসপাতালগুলোতেও এই সাবজেক্টের প্রচুর চাহিদা বেড়েছে। আমাদের এখন আর সেই হোল ব্লাড দেওয়ার দিন নেই। বিভিন্ন ব্লাড প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, বিভিন্ন ফ্যাক্টর নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এই সাবজেক্টে পড়ার মাধ্যমে আপনি নিজেকে একজন ট্রান্সমিশন মেডিসিন স্পেশালিস্ট হিসাবে গড়ে তুলতে পারবেন। এই সাবজেক্টটি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম একাডেমি, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং TMS-MC ঢাকা মেডিকেল কলেজেও। এখানে সরকারি সিট রয়েছে 10টি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজে, এবং বেসরকারি সিট রয়েছে 24টি। এই সাবজেক্টটিও একজন বেসরকারি ক্যান্ডিডেটের জন্য চান্স পাওয়ার একটা অবরিত সুযোগ থাকবে। এবং এই ইমার্জিং সাবজেক্টে কেরিয়ার করে আপনি প্রথাগত যে চ্যালেঞ্জগুলো আছে অন্য সাবজেক্টের স্যাচুরেশনে, সেটা থেকে দূরে থাকতে পারবেন এবং সরকারি এবং বেসরকারি দুই জায়গাতেই নিজের কেরিয়ারকে সমৃদ্ধ করতে পারবেন। আমাদের পরবর্তী সাবজেক্ট এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম। এটি ডিপ্লোমা ইন এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম হিসেবে DEM ডিগ্রি দেওয়া হয়। বাংলাদেশের 2টা ইনস্টিটিউটে এটা প্রচলিত আছে। একটি হচ্ছে বারডেমে, যেখানে প্রাইভেট সিট 5টি, আর একটি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল হসপিটালে, সেখানে গভর্নমেন্ট সিট 3টি আর প্রাইভেট সিট 2টি। এই সাবজেক্টে কেরিয়ার করে আপনি এন্ডোক্রাইনোলজি, ডায়াবেটিস মেলাইটাস এবং মেটাবলিজম এর উপর একজন বিশেষজ্ঞ হবেন। 2 বছরে এই ডিগ্রিটি করার মাধ্যমে আপনি নিজেকে একজন এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে গড়ে তুলতে পারবেন। এবং বর্তমান নন কমিউনিকেবল ডিজিজ বার্ডেনের অনেকটা জুড়েই রয়েছে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, এন্ডোক্রাইনোলজি রোগগুলো। এই সাবজেক্টে কেরিয়ার করে আপনি সরকারিতেও প্রমোশন পাবেন এবং বেসরকারি প্রতিষ্ঠানেও কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। এরপরের সাবজেক্টটি হচ্ছে টিউবারকুলোসিস অ্যান্ড চেস্ট ডিজিজেস। এটি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানে আছে, সেটি হচ্ছে NIDCH-এ। সেখানে সরকারি সিট আছে 5টি, বেসরকারি সিট আছে 5টি। এই সাবজেক্টটি অনেক পুরাতন একটি সাবজেক্ট। এই সাবজেক্টের ডিমান্ড আগেও ছিল, এই সাবজেক্টের ডিমান্ড ভবিষ্যতে থাকবে। এই সাবজেক্টে কেরিয়ার করার মাধ্যমে আপনি 2 বছরেই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সরকারিতে এই সাবজেক্টে কেরিয়ার করার মাধ্যমে আপনি প্রমোশন পাবেন, বেসরকারিতে আপনি নিজেকে কনসালটেন্ট হিসাবে, ভালো প্র্যাকটিশনার হিসাবে প্রচলিত করতে পারবেন। আমাদের যে চেস্ট ডিজিজগুলো রয়েছে, তার সাথে টিউবারকুলোসিস, অ্যাজমা, COPD, চেস্ট ডিজিজের বার্ডেন কিন্তু দিনকে দিন বাড়ছে। এয়ার পলিউশনের পাশাপাশি আমাদের চেস্ট ডিজিজগুলো বেড়ে চলেছে। এই সাবজেক্টে কেরিয়ার করার মাধ্যমে আপনি একজন
সুপ্রতিষ্ঠিত প্র্যাকটিশনার হিসাবে কাজ করতে পারবেন। এই সাবজেক্টে কেরিয়ার করলে পরবর্তীতে আপনি যদি এফসিপিএস পার্ট অন করেন পালমোনোলজিতে, সেখানেও এটার স্পেশালিটি ট্রেনিংয়ে এটা কাউন্ট হবে 1 বছর। ডিপ্লোমা এখন জনপ্রিয় হওয়ার মেইন কারণ হচ্ছে এটাকে এফসিপিএস পার্ট অন করার পরে আপনি যদি সাব স্পেশালিটিতে কেরিয়ার করেন তাহলে সেই সাবজেক্টের স্পেশালিটি ট্রেনিংয়ে আপনি 1 বছর ট্রেনিং কাউন্ট করাতে পারবেন যদি আপনি ডিপ্লোমা পাশ করেন। আমাদের বর্তমান যে রানিং ব্যাচটি রয়েছে ডিপ্লোমা এমফিল রিভাইজড লং ব্যাচ, এই ব্যাচটিতে আপনি ফ্যাকাল্টি অফ মেডিসিন, ফ্যাকাল্টি অফ সার্জারি, ফ্যাকাল্টি অফ পেডিয়াট্রিক্সে ভর্তি হতে পারেন। এটি শুরু হচ্ছে 7 আগস্ট 2024 থেকে। 20% ডিসকাউন্ট চলছে এখন। আমাদের টোটাল লেকচার থাকবে 50টি, টোটাল লাইভ এক্সাম থাকবে 56টি, টপিক এক্সাম থাকবে 35টি, রিভিউ এক্সাম থাকবে 12টি, সাবজেক্ট ফাইনাল থাকবে 6টি, ফুল মক টেস্ট হবে 3টি। আপনারা আগেও শুনেছেন আমাদের ফ্রি আর্কাইভ থাকবে যেখানে আপনি অ্যাক্সেস করতে পারবেন প্রায় 25,000 প্লাস কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ, এবং আমাদের প্রত্যেকটি প্রশ্নের সাথে উত্তর, তার এক্সপ্লানেশন এবং সেটি কোত্থেকে দেওয়া হয়েছে সেই রেফারেন্স নোট এবং সেই জায়গার ছবি সহ থাকে। আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনার ডিউটি, চেম্বার বা রাস্তায় বসে আপনি পড়তে পারবেন। আমাদের কোর্স ফি হচ্ছে 4,000 টাকা, যেটাতে আপনি ক্লাস পাবেন, ক্লাস লেকচার পিডিএফ পাবেন, নোট পাবেন, এক্সাম থাকবে, আর্কাইভ আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর শুধু এক্সাম আর্কাইভের জন্য কোর্স ফি হচ্ছে 2,500 টাকা, যেটা 20% ডিসকাউন্টের পর হয়েছে। এটা আমাদের ডিপ্লোমা এমফিল রিভাইজড লং ব্যাচ জুলাই 2025-এর জন্য। এই 7 আগস্ট থেকে একেবারে 28/2/2025 পর্যন্ত আমাদের টোটাল স্কেডিউলটা এখানে দেওয়া আছে। আপনারা যদি আমাদের এই কোর্সে এনরোল করেন তাহলে আপনি এই লম্বা সময়টুকু আমাদের সাথে প্রত্যেকটি ফ্যাকাল্টি ওয়াইজ পড়াশোনা করলে আমরা বিশ্বাস করি যদি উপরওয়ালা সহায় থাকেন আপনি আপনার পছন্দ মতো বিষয়ে নিজেকে পোস্ট গ্রাজুয়েশনে চান্সপ্রাপ্ত হিসেবে দেখতে পাবেন। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এরপরে আপনাদের সাথে ফ্যাকাল্টি অফ সার্জারি নিয়ে কথা বলবেন ডাক্তার রিয়াজুল জান্নাত মাসুম, এবং ওর পর কথা বলবেন পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি নিয়ে ডাক্তার প্রিয়াঙ্কা আচার্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিধানদাকে মেডিসিন ফ্যাকাল্টি নিয়ে এত সুন্দর একটা গাইডলাইন দেওয়ার জন্য। আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে সার্জারি ফ্যাকাল্টির প্রিপারেশন আপনারা কিভাবে নেবেন, বা সার্জারি ফ্যাকাল্টিতে আপনারা কিভাবে সাবজেক্ট চুজ করবেন, ইনস্টিটিউট কিভাবে চুজ করবেন, বা সবার কমন যেসব কোশ্চেন থাকে সেগুলো নিয়ে। তার আগে আমি আমার নিজের পরিচয় দিয়ে নেই। আমি ডাক্তার রিয়াজুল জান্নাত মাসুম। আমি এমএস ফেজ বি রেসিডেন্ট হিসেবে নিউটনে কর্মরত আছি। আমি এফসিএস পার্ট 1 কমপ্লিট করেছি জেনারেল সার্জারিতে। আমাদের আজকের যে গাইডলাইন ক্লাস ডিপ্লোমা এবং এমফিল, সেগুলো নিয়ে বেসিক কিছু কথাবার্তা অলরেডি বিধানদা আপনাদেরকে বলছেন। তো সার্জারি ফ্যাকাল্টিতে যারা ডিপ্লোমা দিবেন তাদের উদ্দেশ্যে ডিপ্লোমার সুবিধা অসুবিধা, তারপরে ডিপ্লোমার সিলেবাস, আপনি কোন সাবজেক্ট চুজ করবেন, কোন ইনস্টিটিউট চুজ করবেন, এবং প্রিপারেশন কিভাবে শুরু করবেন, এগুলা খুব শর্টলি বলার চেষ্টা করব। তো শুরু করার আগে আমি যদি বলি যে ডিপ্লোমার সুবিধা কি অসুবিধা কি। সুবিধা হচ্ছে আপনারা সার্জারিতে যারা ডিপ্লোমা পরীক্ষা দিবেন তারা সেম প্রিপারেশনে আবার রেসিডেন্সি পরীক্ষা দিতে পারবেন, এটা সবচেয়ে বড় একটা সুবিধা। আবার সার্জারি ফ্যাকাল্টিতে আপনার বেসিক সাবজেক্টের যে সিলেবাস, ডিপ্লোমা বলেন বা রেসিডেন্সি বলেন, সেই বেসিক সাবজেক্টের সিলেবাসের সাথে আপনার এফসিপিএস এর যে বেসিক সাবজেক্ট গুলোর যে অংশটুকু আছে অলমোস্ট সেম। কম্পেয়ার যদি করেন আপনি সার্জারি ফ্যাকাল্টি রেসিডেন্সি নন রেসিডেন্সির সাথে এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন, তাহলে 70 to 80% সিলেবাস আপনার কমন। তো কাজেই আপনি যদি যে কোনো একটার প্রিপারেশন নেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার বাকিগুলোর প্রিপারেশন অনেকটা হয়ে যাচ্ছে। আর ডিপ্লোমা এবং রেসিডেন্সি দুইটার কোশ্চেনই যেহেতু বিএসএমএম থেকে হয়, দুইটাই বিএসএমএম এর ডিগ্রি, তো কাজেই দুইটার কোশ্চেন সেম স্যাররাই করেন, কোশ্চেন প্যাটার্নও একই রকম, সবকিছুই একই রকম। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। সার্জারি ফ্যাকাল্টিতে আপনি যদি যে কোনো একটা প্রিপারেশন নেওয়া শুরু করেন তাহলে হচ্ছে আপনি বাকিগুলোর প্রিপারেশন অটোমেটিক হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যারা নতুন পাশ করেছেন, যারা
দ্রুত ফিনান্সিয়াল স্টেবিলিটি চাচ্ছেন তাদের জন্য ডিপ্লোমা খুব ভালো একটা চয়েস হতে পারে। আবার যারা পাশ করার পর অনেক দিন হয়ে গেছে, ডিগ্রি হচ্ছে না বা হতাশায় আছেন, তাদের জন্য ডিপ্লোমা একটা ভালো অপশন হতে পারে। এখন যদি বলেন যে ডিপ্লোমার অসুবিধাটা কি, ডিপ্লোমার অসুবিধা বলতে গেলে আসলে সরকারি ক্যান্ডিডেট যারা আছেন, তারা তো ডেপুটেশন পলিসিতে যে কোনো একবার আপনি ডেপুটেশন পাবেন। তো ডিপ্লোমায় আপনি যদি 2 বছরের জন্য ডেপুটেশন নেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি রেসিডেন্সি করতে চাইলে সেক্ষেত্রে আপনি ডেপুটেশন পাবেন না, এটা হচ্ছে একটা অসুবিধা। এছাড়া হচ্ছে ডিপ্লোমাতে আপনার ডিপ্লোমা ডিগ্রি নিয়ে ক্লিনিক্যাল সাবজেক্ট গুলোতে একাডেমিক লাইনে এখন খুব বেশি প্রমোশন হচ্ছে না বা ফুল প্রফেসর হওয়া যাচ্ছে না, এটা একটা অসুবিধা। বাট যারা বেসরকারি আছেন, তারা ডিপ্লোমা করার পর চাইলে রেসিডেন্সিও করতে পারবেন। আবার সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই ডিপ্লোমার পরে আপনি এফসিপিএস করতে পারবেন, ট্রেনিং পোস্টে আপনি এফসিপিএস করার সুযোগ আপনার জন্য থাকতেছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের এমবিবিএস পাশ করার পরে একটা ডিগ্রি, আপনি যদি চেম্বার প্র্যাকটিস করতে চান তাহলে একটা ডিগ্রি আসলে অনেক বড় একটা ফ্যাক্টর। তো ডিপ্লোমা যেহেতু 2 বছর, 2 বছরের একটা কোর্স 2 বছরেই আপনি ডিপ্লোমা পাশ করে যাবেন। যদি আপনি 2 বছরই পাশ করে যান তাহলে আপনার চেম্বারের জন্য এটা আসলে মানে আমি বলবো যে খুবই আহ, ভালো একটা সুযোগ সুবিধা নিয়ে আসবে। এখন যদি আমরা ডিপ্লোমার সিলেবাস বা কোশ্চেন নিয়ে কথা বলি, তাহলে আপনারা পরীক্ষার নোটিশটা যদি আগে দেখে থাকেন বা ডিপ্লোমার কোশ্চেন যদি আগে দেখে থাকেন, তাহলে আমাদের ডিপ্লোমা গুলোয় পরীক্ষা হয় 100 মার্কের। এর মধ্যে এমসিকিউ হচ্ছে 80 মার্ক আর এসবিএ হচ্ছে 20 মার্ক। তো এটা সবার জন্যই সেম। এখন নেগেটিভ মার্কিং এর যে ব্যাপারটা, নেগেটিভ মার্কিং হচ্ছে শুধুমাত্র এমসিকিউ তে, এসবিএ তে এখন পর্যন্ত কোনো নেগেটিভ মার্কিং নাই। তো এমসিকিউ তে প্রত্যেকটা স্টেমের জন্য হচ্ছে -0.05, অর্থাৎ আপনি যদি 20টা স্টেম রং আনসার করেন তাহলে আপনার -1 হবে। তো কাজেই পরীক্ষার সময় নেগেটিভ মার্কিং আসলে খুবই নেগলিজিবল, এটা আসলে মাথায় রাখার দরকার নেই, আপনি সব স্টেম দাগাবেন, ট্রু ফলস যেটাই হোক আপনি দাগাবেন। আর মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে বেসিক পোর্শন, যেটা বেসিক পোর্শনে আমাদের হচ্ছে 7টা সাবজেক্ট: অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি আর হচ্ছে ফার্মাকোলজি। এই 7টা সাবজেক্ট আপনি মেডিসিন ফ্যাকাল্টি, সার্জারি ফ্যাকাল্টি, পেডিয়াট্রিক ফ্যাকাল্টি, বেসিক এবং প্যারাক্লিনিক্যাল যেদিকেই দেন না কেন, এই বেসিক পোর্শনটা সেম, বেসিক পোর্শনটার কোশ্চেন সবারই মোরলেস সিমিলার কোশ্চেন আসছে, সেম কোশ্চেনে পরীক্ষা হয়। বাকি যে 20 থেকে 25 মার্ক থাকে সেটা আসবে হলো আপনার ক্লিনিক্যাল বা ফ্যাকাল্টি পোর্শন থেকে, আপনি যে ফ্যাকাল্টির সাবজেক্টে পরীক্ষা দিবেন, আহ, সেই ফ্যাকাল্টির সেই ফ্যাকাল্টি ডিসিপ্লিন, সেই ফ্যাকাল্টি থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, যেমন সার্জারি ফ্যাকাল্টির সবার এই সেম কোশ্চেনে আপনারা পরীক্ষা দিবেন, এবং এই ক্লিনিক্যাল যে অংশটুক এটা সবার সেম আসবে। আর যারা মেডিসিন ফ্যাকাল্টির সাবজেক্টে পরীক্ষা দিবেন তাদের এই ক্লিনিক্যাল অংশের কোশ্চেন গুলা একই রকম আসবে। ঠিক আছে, তো এটা গেল আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন পরীক্ষার জন্য। এখন বেসিক সাবজেক্টের সিলেবাস সবার জন্যই সেম, আমি বলছি 7টা সাবজেক্ট আপনাকে পড়তে হবে। আর ফ্যাকাল্টি অফ সার্জারিতে যারা পরীক্ষা দিবেন তাদের আসলে বেশ কিছু টপিক পড়তে হয়। এর মধ্যে প্রিন্সিপালস অফ সার্জারি, জিআইটি এন্ড হেপাটোবিলিয়ারি সার্জারি, জেনিটোইউরিনারি, পেডিয়াট্রিক, ব্রেস্ট এন্ডোক্রাইন, স্কিন, বার্ন প্লাস্টিক, এগুলো হচ্ছে মানে জেনারেল সার্জারির মতো, মানে আপনার বেইলি ল্যাব বেসড এগুলা। আর সাথে হচ্ছে রেডিওলজি, ইমেজিং, অল্প কিছু কোশ্চেন আসে। নিউরোসার্জারি, কার্ডিওথোরাসিক, ভাস্কুলার সার্জারি এগুলা থেকেও অল্প অল্প কোশ্চেন আসে। আর জেনারেল সার্জারি এগুলো আপনি জেনারেল সার্জারি আন্ডারে ধরতে পারেন, মানে পড়ার সময় আপনি এগুলা একসাথে বেলি ল্যাব থেকে পড়তে পারেন। আর সাথে এর বাইরে আপনার পড়তে হবে অর্থোপেডিক সার্জারি, আইইএনটি, গাইনি এবং অবস। তো এগুলা থেকেই আপনার হচ্ছে অল্প অল্প করে কোশ্চেন আসে। তো এর মধ্যে প্রিন্সিপালস অফ সার্জারি, জিআইটি, জেনিটোরিনারি, অর্থোপেডিক্স, আইইএনটি, গাইনি এবং অবস এগুলা থেকে বেশি কোশ্চেন আসে। এখন এত টপিক দেখে আপনারা ভাবতে পারবেন অনেক পড়া, এখান থেকে আসলে কিভাবে আপনি পড়বেন। তো এই পড়া কিভাবে গুছাই দেওয়া যায় আপনাদের, সেটার জন্য আপনাদের সাথে আমরা আছি, মেডিকেল হায়ার স্টাডি পরিবার। আপনাদের এই ডিপ্লোমা এবং এমফিল জুলাই 2025-এর জন্য আমাদের রিভাইজড লং ব্যাচ চালু হয়েছে। এটার কোর্স স্টার্ট হবে আপনার 7 আগস্ট 2024 থেকে। আপনি যদি এখন আমাদের কোর্সে এনরোল হন তাহলে আপনি পাচ্ছেন 20% ডিসকাউন্ট অফার। এর অরিজিনাল কোর্স ফি
যেটা ছিল 5,000 টাকা, এখন আপনারা এনরোল হলে সেক্ষেত্রে এখানে আপনারা 4,000 টাকায় ভর্তি হতে পারবেন। এখানে 4,000 টাকার যে আপনার প্যাকেজটা, এখানে আপনি পাচ্ছেন ক্লাস, পিডিএফ, পরীক্ষা এবং হচ্ছে আমাদের যে আগের আর্কাইভে ফুল ফ্রি অ্যাক্সেস আপনি পাবেন। আর শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইলে ফি হচ্ছে 2,400 টাকা। এক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং হচ্ছে আমাদের যে আগের আর্কাইভ, সেই আর্কাইভে আপনি অ্যাক্সেস পাবেন। তো আপনাদের এই কোর্সে টোটাল লেকচার হচ্ছে আমাদের 50টা। টোটাল লাইভ এক্সাম আপনি পাবেন 56টা, টপিকের উপর এক্সাম 35, রিভিউ এক্সাম হচ্ছে 12টা, সাবজেক্ট ফাইনাল হবে 6টা এবং ফুল মক টেস্ট হবে 3টা। তো আপনাদের সাথে আমরা আছি আপনাদের প্রিপারেশনে হেল্প করার জন্য। এখন আমি যেটা বলছিলাম যে সার্জারি ফ্যাকাল্টি টপিক গুলার মধ্যে আপনার সার্জারি, গাইনি অপস, অর্থোপেডিক্স, আই এবং ইএনটি আপনি যদি সাবজেক্ট ওয়াইজ আলাদা করেন, এই সবগুলা থেকেই কোশ্চেন আসে এবং হচ্ছে সার্জারি ফ্যাকাল্টির সবারই উম, এই টপিক গুলা থেকেই কোশ্চেন আসবে। যে ক্লিনিক্যাল পার্টটা 20টা বা 25টা কোশ্চেন এগুলোর মধ্যে থেকে আসবে। তো সার্জারির জন্য আমাদের মেইন বই হচ্ছে বেইলি লাভ, সাথে এসআরবি ম্যানুয়াল থেকেও কোশ্চেন আসে। গাইনির জন্য দত্ত পড়লেই হয় মোটামুটি, এর বাইরে জেফকট থেকে কিছু কোশ্চেন থাকে। অর্থোপেডিক্স এর মেইন বই হচ্ছে আমাদের এপ্লি, বেইলি লাভে অর্থোপেডিক্স অংশ আছে। আর ইএনটির জন্য ধিংরা, আই এর জন্য শামসুল হক, এসকে বসাক এবং একে খুরানা। তো এত মেইন বই দেখে আসলে মানে ভয় পাওয়ার বা লোড নেওয়ার, প্রেশার নেওয়ার কিছু নাই। কারণ ফ্যাকাল্টি অংশের যে কোশ্চেন গুলো আসে, এর এর মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম কোশ্চেনই আগে আসছে, অথবা ওই টপিক থেকে মানে আগে কোশ্চেন আসছে। তো আপনার ফ্যাকাল্টি অংশের প্রিপারেশন নেওয়ার জন্য আসলে সবচেয়ে দরকারি যে জিনিস সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলা ভালো মতো সলভ করে যাওয়া, কারণ অনেক কোশ্চেন আপনি এই ফ্যাকাল্টি অংশে রিপিট পাবেন। এখন আমি বলছিলাম যে সাবজেক্ট এবং হচ্ছে আপনার ইনস্টিটিউট। তো ফ্যাকাল্টি অফ সার্জারির আন্ডারে দেখেন আপনারা এখানে 7টা সাবজেক্টে আপনি ডিপ্লোমা ডিগ্রি নিতে পারেন। 4টা সাবজেক্টের মধ্যে আপনি একটা সাবজেক্ট আপনি চুজ করবেন, সেটার উপর পরীক্ষা দিবেন। সাবজেক্ট গুলো হচ্ছে আপনার এনেস্থেসিওলজি, অর্থোপেডিক্স, তারপরে হচ্ছে অটোলারিঙ্গোলজি যেটা ডিএলও, তারপরে হচ্ছে ডিজিও বা গাইনি অপস এর উপর ডিপ্লোমা, অপথেলমোলজি, কমিউনিটি অপথেলমোলজি এবং মেডিকেল রেডিও ডায়াগনোসিস যেটা হচ্ছে ডিএমআরডি। তো এর মধ্যে দেখেন সিট গভর্নমেন্ট এবং প্রাইভেট যারা আছেন তাদের জন্য আলাদা করে দেওয়া। এর মধ্যে অ্যানেসথেসিয়ার সিট সবচেয়ে বেশি, সরকারিদের জন্য 110টা সিট আছে। আপনার অনেকগুলা ইনস্টিটিউট, আপনারা এই ইনস্টিটিউট গুলা বা আপনারা রেজাল্ট দিয়ে যদি জানতে চান যে সিটগুলো, আমি এখানে টোটাল নাম্বার দিছি, ইনস্টিটিউট এবং কোন ইনস্টিটিউটে কতগুলা সিট আছে এটা দেখার জন্য আপনারা বিএসএমইউ এর ওয়েবসাইটে গিয়ে গতবারের ডিপ্লোমার রেজাল্ট যদি সার্চ দেন, সেখানে হচ্ছে আপনারা টোটাল ইনস্টিটিউট কতটা আছে, কোন ইনস্টিটিউটে কতটা সিট আছে সেটা আপনারা দেখতে পারেন। আপনার সেক্ষেত্রে আপনার হচ্ছে ইনস্টিটিউট চুজ করতে সুবিধা হবে যে আপনার জন্য কোনটায় দিলে ভালো। আর এনএস এর সাথে আমি বলতেছিলাম যে সরকারি বেসরকারি সবার জন্য সিট অনেক বেশি, বাট এই সরকারি যে 110টা সিট, সেটা গতবার আমি যেটা দেখলাম যে ফিল আপ হয় নাই, মানে এত সরকারি ক্যান্ডিডেট পাওয়া যায় নাই, সেটা হচ্ছে প্রাইভেট ক্যান্ডিডেটে ফিল আপ করা হয়েছে। সরকারিতে মনে হয় না 30-40 জনের বেশি হবে, তো প্রাইভেটে বাকি যে সিট গুলা 70-80টা সিট এক্সট্রা, ধরেন প্রায় 200 মতো প্রাইভেট ক্যান্ডিডেট গতবার চান্স পেয়েছে। অর্থোপেডিক্স এর ক্ষেত্রে সরকারি সিট 38টা, প্রাইভেট 35টা সিট টোটাল সারা দেশে। তারপরে হচ্ছে আপনার ইএনটি বা অটোলারিঙ্গোলজিতে আপনার সরকারি সিট 22টা, প্রাইভেটের জন্য সিট হচ্ছে 25টা। গাইনি অপসে 47টা, সরকারি, প্রাইভেট হচ্ছে 61টা সিট। অপথেলমোলজিতে আপনার সরকারিদের জন্য সিট 13টা হলেও প্রাইভেটদের জন্য অনেকগুলা সিট, 50টার মতো সিট। এর কারণ হচ্ছে আপনার সরকারি ক্যান্ডিডেটদের জন্য প্রাইভেট ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো সিট বরাদ্দ নাই, ঠিক আছে? তো আই এর জন্য প্রাইভেট অনেকগুলো ভালো ভালো ইনস্টিটিউট আছে, সেখানে অনেকগুলো সিট আছে। কমিউনিটি অপথেলমোলজি সিমিলারলি হচ্ছে আপনার সরকারিদের জন্য কোনো সিট নাই, এটা শুধুমাত্র চট্টগ্রামের লায়ন্স আই ইনস্টিটিউটে চালু আছে, সেটা হচ্ছে সেখানে হচ্ছে 8টা সিট। আর ডিএমআরডি সরকারিদের জন্য 18টা সিট, প্রাইভেটদের জন্য 14টা সিট। আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু সিটের ব্যাপারটা আসলো, সেখানে আহ, বলতেছি আমি যে সরকারি ক্যান্ডিডেট যারা আছেন তারা প্রাইভেট ইনস্টিটিউট যেমন বারডেম বলেন বা বেসরকারি কোনো ইনস্টিটিউট, সেগুলোতে আপনি পরীক্ষা দিতে পারবেন না, আপনি ওগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবেন না। আর ইনস্টিটিউট চয়েসের ক্ষেত্রে 7টা ইনস্টিটিউট চয়েস করা যায়, যে কোনো 7টা ইনস্টিটিউট আপনি চয়েস করতে পারবেন। এখন ইনস্টিটিউট চয়েস করার ক্ষেত্রে যে ইনস্টিটিউটটা হচ্ছে অনেকের ক্ষেত্রে হচ্ছে অনেকের আগে থেকেই চেম্বার আছে, অনেকের পোস্টিং মনে করেন একটা বিভাগীয় শহরে,
আবার অনেকে ঢাকায় আসতে চান, সরকারি ক্যান্ডিডেট ঢাকায় থাকতে চান। তো যারা ঢাকায় থাকতে চান তারা ডেফিনেটলি ঢাকায় চয়েস দিবেন, এবং ঢাকায় যে ইনস্টিটিউট গুলো আছে সেগুলোতে পাস রেট যে বাইরের পেরিফেরি গুলো থেকে ভালো। আবার হচ্ছে আপনি যারা যে ইনস্টিটিউট আপনি চয়েস দিবেন ঠিক করছেন, সেখানকার একাডেমিক পরিবেশ কেমন, সেখানকার পাস রেট কেমন, সেটাও আপনি শুনে নিবেন। ওখানে যারা আছেন, আপনাদের সিনিয়র যারা অলরেডি কোর্সে আছেন, তাদের থেকে আপনারা সেটা শুনে নিতে পারেন। তবে ঢাকা ইনস্টিটিউট গুলার মধ্যে পাস রেট বাইরের ইনস্টিটিউট গুলার থেকে ভালো, এটা একটু মাথায় রাখতে হবে। এখন আপনার সাবজেক্ট এবং ইনস্টিটিউট গেল। আর সার্জারি ফ্যাকাল্টির ক্ষেত্রে সিমিলারলি এখানে মেডিসিন ফ্যাকাল্টি এবং হচ্ছে বেসিক সায়েন্স এবং প্যারাক্লিনিক্যালের মধ্যে যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর লিস্ট দেওয়া আছে, এটা একটু আপনারা দেখবেন। আপনারা বিএসএমএম এর ওয়েবসাইটে গেলে আগের রেজাল্ট যদি আপনারা একটু ঘাটেন, তাহলে সব ইনফরমেশন আপনারা সেখানে আহ, পেয়ে যাবেন। ঠিক আছে। এখন আবারও আমাদের আপনাদের যে রিভাইসড লং ব্যাচ, সেটার রুটিন এখানে আছে। 7 জুলাই থেকে শুরু, 7 আগস্ট থেকে শুরু হবে, এবং হচ্ছে আপনার ফেব্রুয়ারির একদম লাস্ট পর্যন্ত, আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত মক টেস্টের মাধ্যমে আমাদের যে ফুল 3টা মডেল টেস্ট হবে সেটার মাধ্যমে এটা শেষ হবে। এটা আপনারা আমাদের ফেসবুক পেজে পাবেন পুরো পুরো রুটিনটা। এখন আমি ইনস্টিটিউট সাবজেক্ট সবগুলো নিয়ে বললাম। এখন আপনি প্রিপারেশন কিভাবে শুরু করবেন। দেখেন, আমি বলছিলাম যে মেইন বইয়ের কথা, যে ফ্যাকাল্টি অংশের প্রিপারেশনের জন্য বেলিলা, আইএনটি সবগুলোর জন্য আলাদা আলাদা বই। তো মেইন বই খুলে খুলে আসলে আপনার হচ্ছে সবগুলা টপিক আপনি পড়তেও পারবেন না, এত সময় আমাদের হাতে নাই। এবং হচ্ছে আপনি যদি গণহারে সব পড়া শুরু করেন, এটা শুধু ফ্যাকাল্টির জন্য না, সেটা আপনার অ্যানাটমি হতে পারে, ফিজিওলজি হতে পারে, মাইক্রোবায়োলজি হতে পারে, বায়োকেমিস্ট্রি, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে মেইন বই আপনার গাইড হিসেবে কাজ করবে। মেইন বইটা আপনি সাথে রাখবেন, কিন্তু আপনি মেইন বই একদম থ্রুলি আপনি এই মাথা থেকে ওই মাথা আপনি পড়লে আসলে আপনার মনেও থাকবে না, পরীক্ষা ওরিয়েন্টেড প্রিপারেশনও হবে না, আপনার হয়তো জ্ঞান অর্জন হবে, বাট পরীক্ষায় ভালো করার জন্য আপনাকে অবশ্যই প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে আমাদের রেসিডেন্সি এবং ডিপ্লোমা, আমি বলছি যে সেম প্যাটার্নের কোশ্চেন হয়। এই কোশ্চেন গুলো আপনাকে অবশ্যই সলভ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, যে কোন টপিক থেকে বারবার কোশ্চেন আসতেছে, কোন কোশ্চেনটা বারবার আসতেছে, এটা আপনাকে অবশ্যই অ্যানালাইজ করতে হবে। তারপরে আমি বলবো যে টেক্সট বুক আপনি সাথে রাখবেন। আপনি তারপরে আমাদের লেকচার শিট আছে আপনাকে হেল্প করার জন্য। আমাদের লেকচার শিট গুলা যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আসছে পরীক্ষায়, যে টপিক গুলা ইম্পর্টেন্ট, সেগুলোর উপর বেস করে একদম হচ্ছে ক্রিম জিনিস দিয়ে সাজানো। তো আপনি যদি আমাদের লেকচার শিট ফলো করেন, প্রিভিয়াস রেসিডেন্সি এবং ডিপ্লোমা কোশ্চেন গুলো আপনি সলভ করেন ভালো মতো, সেই টপিক গুলোর উপর আপনি জোর দেন, তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশন 70 to 80% কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনি সাথে হচ্ছে টেক্সট বুক রাখবেন, যে জিনিসটা আপনার কনফিউশন হচ্ছে সেটা আপনি টেক্সট বুক থেকে আপনি খুলে দেখবেন। বাট আপনি যদি বলেন যে না, আমি পুরা সবগুলা টেক্সট বই আমি এ মাথা থেকে ও মাথা পড়বো, তাহলে আপনার প্রিপারেশন শেষও হবে না, আবার হচ্ছে আপনি মনে রাখতেও পারবেন না। ঠিক আছে। আর টেক্সট বুক থেকে কোন অংশটুকু পড়তে হবে, কোন অংশটুকু গুরুত্বপূর্ণ, সেটা বোঝার জন্য আমাদের হচ্ছে লেকচার ক্লাসগুলা ফলো করতে হবে আপনার। তো গাইডেন্স ছাড়া আসলে টেক্সট বুক পড়া আসলে টাফ টাফ হয়ে যাবে। অনেকে যারা আগে পড়ছেন টেক্সট বুক, তাদের জন্য হয়তো আহ, সমস্যা হবে না, বাট এক্সেপশন আসলে এক্সাম্পল না। আর এই পড়াশোনা করবেন, পড়াশোনা করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে আমাদের মডেল টেস্ট গুলা আপনি দিবেন। আমাদের যে ক্লাস টেস্ট গুলা আছে, বা আপনি আমাদের সাথে যদি না থেকে অন্য কোনো কোচিং এর সাথেও থাকেন, সেক্ষেত্রেও আপনাকে মডেল টেস্ট গুলা, পরীক্ষাগুলো ঠিক মতো রেগুলারলি যদি আপনি দেন, তাহলে আপনার প্রিপারেশনটা কমপ্লিট হবে। কারণ পরীক্ষা না দিলে আপনি বুঝতে পারবেন না যে আপনার প্রিপারেশনটা কেমন হচ্ছে, আপনি পরীক্ষার হলে গিয়ে কিরকম পারফর্ম করবেন। আর আমাদের যে কোনো কোর্সে আপনি যদি এনরোল হন, তাহলে আমাদের যে আর্কাইভটা আছে, সেন্ট্রাল আর্কাইভ, আমাদের অনেক প্রায় 40-50 হাজারের মতো কোশ্চেন আছে আমাদের আর্কাইভে। আপনি সেখানে যে কোনো টপিক নিয়ে, মনে করেন আপনি থোরাক্সের উপর পরীক্ষা দিবেন, বা থোরাক্স টপিকটা আপনি পড়লেন, সেখানে আপনি থোরাক্স দিয়ে সার্চ দিলে আগে থোরাক্সের উপর যেসব পরীক্ষা হচ্ছে সেই কোশ্চেন গুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। সেই কোশ্চেন গুলো আপনি পরীক্ষাও দিতে পারবেন, আবার পরীক্ষা না দিয়ে আপনি শুধু আনসারও চোখ গোলাইতে পারবেন। তো এমন অনেকে আছে যে আমাদের শুধুমাত্র আর্কাইভ সলভ করে অনেকে ডিপ্লোমা রেসিডেন্সিতে চান্স পাইছে। ঠিক আছে। আর পরীক্ষা দেওয়ার পরে আমাদের যে আপনার এক্সপ্লেনেশন গুলো আছে, সেগুলো যদি আপনি ভালো মতো পড়েন, তাহলে দেখবেন যে আপনার
প্রিপারেশন মানে মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই ছিল আমার বলার। আর আপনাদের যদি এক্সট্রা কিছু জানার থাকে তাহলে হচ্ছে আমাদেরকে নক করতে পারেন, আমাদের পেজে মেসেজ দিতে পারেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার পরে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির যে সাবজেক্ট গুলো আছে সেগুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবেন ডাক্তার প্রিয়াঙ্কা আচার্য। আমি প্রিয়াঙ্কাকে অনুরোধ করছি তার পার্টটা শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ মাসুম ভাইয়া। ডিপ্লোমা এমফিল জুলাই 2025-এর গাইডলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর প্রিয়াঙ্কা আচার্য পিঙ্কি, ডিসিএইচ বিএসএমএমইউ কোর্সে আছি কুমিল্লা মেডিকেল কলেজে এবং নিওনেটোলজিতে এফসিপিএস পার্ট 1 করেছি। আমি পেডিয়াট্রিক্সে মেন্টর হিসেবে মেডিকেল হায়ার স্টাডিজে আছি। তো আজকের যে গাইডলাইন ক্লাস অলরেডি ভাইয়ারা বিধানদা এবং মাসুম ভাইয়া আপনাদের সাথে কথা বলেছেন ডিপ্লোমা পরীক্ষা কখন হয় এবং হচ্ছে এক্সাম ফি কত বা কবে বসতে পারবেন এই সকল ক্রাইটেরিয়া নিয়ে অলরেডি ওনারা কথা বলেছেন। আমি আমার পেডিয়াট্রিক্স পার্টটুকু নিয়ে বলছি। পেডিয়াট্রিক্সে কিভাবে আমরা পড়াশোনা শুরু করব। অ্যাট ফার্স্ট আমাদেরকে টেক্সট বুকের প্রতি অবশ্যই কেয়ারফুল হতে হবে। এছাড়া লেকচার এবং যে ভিডিও ক্লাসেসগুলো থাকে সেগুলো খুব ভালো মতো হচ্ছে ফলো করতে হবে। যে কোয়েশ্চেন সলভ এবং মক টেস্ট এগুলো হচ্ছে বারবার দিলে সেক্ষেত্রে আপনাদের প্রিপারেশন অফ স্টাডি অনেক ভালো হবে। তো আমাদের মেডিকেল হায়ার স্টাডিজে ডিপ্লোমা এবং এমফিলের রিভাইজড লং ব্যাচ চালু আছে, যেটা 2024-এর 7 আগস্ট থেকে শুরু হবে। এবং এখানে কোর্স কারিকুলাম দেখেন যে টোটাল লেকচার আছে 50টার মতো, টোটাল লাইভ এক্সাম হবে 56, টপিক এক্সাম থাকবে 35টা, রিভিউ এক্সাম 12টা, সাবজেক্ট ফাইনাল 6টা এবং ফুল মক টেস্ট থাকবে 3টা। মানে আপনি একটা টপিক্সের উপর হচ্ছে একটা লেকচার করার পরে সেটার উপর আপনার লাইভ এক্সাম হবে এবং হচ্ছে এই এক্সাম শেষ হওয়ার পরে 2-3টা টপিক্স মিলিয়ে আপনাদের আরেকটা এক্সাম হবে। হওয়ার পরে এরপরে হচ্ছে আবার এরকম 2-3টা সাবজেক্ট বা 2-3টা হচ্ছে আপনার টপিক্স মিলিয়ে একটা রিভিউ এক্সাম হয় এবং অ্যাট লাস্ট ফুল সাবজেক্টের ওপর একটা সাবজেক্ট ফাইনাল হয় এবং হচ্ছে ওভারঅল এরপর হচ্ছে ডিপ্লোমার যে স্ট্যান্ডার্ডে বিএসএমএমইউ কোশ্চেন করে সেই স্ট্যান্ডার্ডে মক টেস্ট হয়। এইভাবে দেখা যায় যে একটা টপিক্সের ওপর অলরেডি আপনার হচ্ছে 5 থেকে 6 বার আপনি না চাইলেও যদি আপনি জাস্ট হচ্ছে কোর্সে বা ব্যাচের সাথে যদি কন্টিনিউ করেন আপনার কিন্তু পড়া এমনিতেই হয়ে যায়। এজন্যে আমি মনে করি যে ডিপ্লোমা এমফিল যে রিভাইজড লং ব্যাচ চালু আছে এটাতে আপনারা অ্যাডমিট হয়ে যেতে পারেন। তো এরপরে দেখেন মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে বলি। পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ডিপ্লোমাতে আমরা জানি যে টোটাল মার্কস হচ্ছে 100 এবং কোশ্চেন 100, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য মার্কস থাকবে 1 করে। এর মধ্যে এমসিকিউ থাকবে 80টা এবং প্রত্যেকটাতে 5টা করে স্টেম থাকবে। প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে ট্রু অর ফলস অপশন মার্ক করতে হবে এবং সিঙ্গেল বেস্ট অ্যান্সার থাকে 20টা। এটা গত 2 বছর ধরে চালু হয়েছে। এখানেও 5টা করে অপশন থাকে এবং এখানে হচ্ছে মোস্ট কারেক্ট অ্যান্সারকে মার্ক করতে হবে এবং এটার জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। তবে এমসিকিউ এর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে -0.05। এরপর আমরা পেডিয়াট্রিক্সের কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা একটু দেখি। এখানে হচ্ছে বেসিক সাবজেক্ট থেকে কোশ্চেন থাকে 70 থেকে 80টার মতো এবং ক্লিনিক্যাল বা পেডিয়াট্রিক্স পার্ট থেকে কোশ্চেন আসে 20 থেকে 30টার মতো। মানে ডিপ্লোমার ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে বেসিক থেকে আপনার কোশ্চেন আসে। এখানে অ্যানাটমি থেকে 10 থেকে 15টার মতো কোশ্চেন আসবে, ফিজিওলজিতে 15 থেকে 30টার মতো কোশ্চেন আসবে, মাইক্রোবায়োলজিতে 10 থেকে 15টা, প্যাথোলজিতে 10 থেকে 15টা, ফার্মাকোলজিতে 10 থেকে 15টা, বায়োকেমিস্ট্রিতে 5 থেকে 10টার মতো করে কোশ্চেন আসে। তো এগুলোর আসলে স্পেসিফিক যে এই কয়েকটা কোশ্চেনই আসবে বা এর উপর নিচে হবে না এরকম না, তবে ওভারঅল একটা রাফ আইডিয়া যে বেসিক থেকে এইভাবে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি ডিসিএইচ এর সিট ডিস্ট্রিবিউশন দেখি তাহলে দেখব যে এখানে বিআইসিএইচ এ সবচেয়ে বেশি সিট আছে 15টা, সিএমসিতে 4টা গভর্নমেন্টে এবং প্রাইভেটে হচ্ছে 3টা, ডিএমসিতে
হচ্ছে তিনটা করে, এবং হচ্ছে মাতুয়াইলে পাঁচটা করে এরকম। দেখেন আপনারা একটু ইনস্টিটিউট ওয়াইজ হচ্ছে সিট ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিন। আর হচ্ছে বেসরকারি যে সকল মেডিকেল ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে সিট সংখ্যা কম্পারেটিভলি বেশি থাকে এবং চান্স পাওয়ার পসিবিলিটিও একটু বেশি। তো সবচেয়ে বেশি সিট আছে ঢাকা শিশু, যেটা বিআইসিএইচ নামে হচ্ছে পরিচিত, মানে বিআইসিএইচ যেটা ঢাকা শিশু ইনস্টিটিউট নামে পরিচিত। সেখানে সবচেয়ে বেশি সিট আছে 15টা। প্রাইভেট ইনস্টিটিউট হিসেবে এটা অটোনমাস একটা ইনস্টিটিউট। এবং হচ্ছে এছাড়া দেখেন যে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, এখানেও অনেকগুলো সিট, 10টার মতো সিট আছে। বাকি বেশিরভাগগুলোতেই 5টা 6টা এবং 2-1টা করে সিট আছে, বাট ওভারঅল সিট সংখ্যা খারাপ না। এবং এরপরে আমরা দেখি যে পেডিয়াট্রিক্সের ক্লিনিক্যাল ফ্যাকাল্টির প্রিপারেশন আমরা কিভাবে নিতে পারি। বেসিক সাবজেক্টের জন্য রেসপেক্টিভ আপনার হচ্ছে মেন্টর, ওনারা আপনাদেরকে গাইডলাইন দিবেন। আমি পেডিয়াট্রিক্স নিয়ে কথা বলছি। পেডিয়াট্রিক্সে যে টেক্সট বুকগুলো আপনাদেরকে মেইনলি ফলো করতে হবে সেটা হচ্ছে স্টেপ অন টু পেডিয়াট্রিক্স, এটা 5th এডিশন, এটাই লেটেস্ট এডিশন। এটা আবিদ হোসেন মোল্লা স্যারের বই। এমআর খান স্যারের 6th এডিশনের বইটা আপনারা ফলো করবেন এবং এমআর মোল্লা স্যারের 4th এডিশন বইটা ফলো করবেন। নেলসনস টেক্সট বুক আপনারা দেখবেন, সেখান থেকে আসলে কনসাইজ করে তারপরে পড়তে হবে, কারণ হচ্ছে নেলসন অনেক ভাস্ট, এখান থেকে খুঁজে বের করা খুব টাফ। এই জন্যই মূলত লেকচার এবং পিডিএফগুলো আপনাদের জন্য তৈরি করা, যাতে আপনারা শর্ট সময়ের মধ্যে কতটুকুন পড়তে হবে এবং কিভাবে পড়বেন সেটা যাতে আপনারা আউটলাইন করতে পারেন, এবং হচ্ছে সময় যাতে আপনাদের নষ্ট না হয় বা সময় যাতে বেশি না লাগে। শর্ট সময়ে যাতে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিতে পারেন, এই জন্যেই মূলত হচ্ছে আপনারা হচ্ছে গাইডলাইন ফলো করেন বা কোচিং বা লেকচার ক্লাসগুলো ফলো করেন। তো যাতে হচ্ছে আপনাদের সময় টাকে ম্যানেজ করা যায় এবং শর্ট সময় যাতে আপনারা প্রিপারেশন নিতে পারেন, আমরা সবসময় সেই চেষ্টাটাই করি, যাতে হচ্ছে আপনারা 6 মাসের মধ্যে একটা প্রিপারেশন মোটামুটি কমপ্লিটলি শেষ করে ফেলতে পারেন। এরপর দেখেন যে আমাদের যে ডিপ্লোমা বা এমফিল রিভাইজড লং ব্যাচ চালু আছে, সেটা হচ্ছে 7 তারিখ থেকে শুরু হবে। এখানে প্রথম ক্লাসটা হবে বেসিক ব্যাকটেরিওলজি, মানে ব্যাকটেরিওলজির ওপর মাইক্রোবায়োলজি দিয়ে প্রথম শুরু হচ্ছে। মাইক্রোবায়োলজি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসে, 10 থেকে 15টার মতো আসে। এখানে মাইক্রোবায়োলজিরও কতগুলো সাবডিভিশন আছে, যেমন বেসিক ব্যাকটেরিওলজি, ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি, ইমিউনোলজি, এভাবে পার্ট বাই পার্ট হচ্ছে আপনাদেরকে মাইক্রোবায়োলজি বিভিন্ন ছোট ছোট পার্টে ভাগ করে সেখান থেকে হচ্ছে টপিকস ওয়াইজ ক্লাস নেওয়া হয়, এরপর পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করা হয় এবং হচ্ছে সেগুলোর ওপর আপনারা এক্সাম দেওয়ার আপনাদের সুযোগ আছে, আবার রিভিউ এক্সাম দেওয়ার সুযোগ আছে। এভাবে আপনাদের বারবার একটা টপিকস হচ্ছে পড়ার সুযোগ আছে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে মেডিকেল হায়ার স্টাডিজ হচ্ছে বলতে গেলে সবচাইতে বড় আর্কাইভ হচ্ছে কোশ্চেনের, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের, যেটা অনলাইনে অ্যাভেলেবেল আছে। আমার মনে হয় না অন্য কোনো প্ল্যাটফর্মে এরকম অ্যাভেলেবেল আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো আপনারা যদি এই কোশ্চেনগুলো আপনাদের ফ্রি টাইম অথবা খুব ব্যস্ত, আপনারা হয়তো বসে পড়ার সময় পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনারা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু কোথাও যেতে যেতে বা কোনো একটা কাজের ফাঁকে একটা শর্ট সময় আপনারা একটা টপিকস বা একটা কোশ্চেন কিন্তু আপনারা হচ্ছে সলভ করে ফেলতে পারবেন। তো এভাবে দেখা যায় যে হয়তো বই নিয়ে আনুষ্ঠানিকভাবে আপনারা বসতে পারছেন না, কিন্তু আপনাদের প্রিপারেশন কিন্তু অনেকটাই হয়ে যাবে যদি আপনারা এই হচ্ছে মেডিকেল হায়ার স্টাডিজের যে আর্কাইভ আছে এটা একটু ফলো করেন, এখান থেকে যদি কোশ্চেন সলভ করেন। এছাড়া যে এক্সাম ব্যাচগুলো আছে বা বিভিন্ন যে ক্লাস ব্যাচগুলো, প্রপার ব্যাচগুলো যে লং ব্যাচ চালু আছে, সেগুলোর সাথে যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে 6 মাসের মধ্যেই আপনাদের কিন্তু একটা প্রপার প্রিপারেশন নেওয়া সম্ভব। এবং আপনি যদি হচ্ছে 6 মাসের মধ্যে একটা মোটামুটি প্রিপারেশন নিতে পারেন, তো এরপরে কিন্তু দেখা যায় যে ডিপ্লোমা হয়তো হবে আপনার পরীক্ষা মার্চে,
কিন্তু আপনি এর মধ্যে কিন্তু আপনাদের হচ্ছে FCPS একটা এক্সাম আছে, আপনি FCPS এর জন্য বসতে পারেন। যাদের অলরেডি কিছুটা প্রিপারেশন নেওয়া আছে, নিউ কামারদের জন্য সময় লাগবে, কিন্তু হচ্ছে যারা অলরেডি 2-1বার পরীক্ষায় বসেছেন তাদের জন্য কিন্তু এই সময়ে প্রিপারেশন নেওয়া সম্ভব। আপনারা যদি একটু হচ্ছে ক্লাসগুলো এবং ক্লাস লেকচারগুলো পিডিএফগুলো যদি একটু ফলো করেন ক্লোজলি, তাহলে কিন্তু আপনারা 6 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন এবং হচ্ছে জানুয়ারিতে আপনারা এই প্রিপারেশনে FCPS এর জন্যও বসতে পারবেন। কারণ অলমোস্ট কিন্তু প্রিপারেশন সেমই, এক্সাম প্যাটার্ন ডিফারেন্ট এবং অনেকটা এখন একই টাইপের কোশ্চেন হচ্ছে। আগে যেমন হচ্ছে দেখা যেত যে FCPS এ হয়তো হচ্ছে SBA কোশ্চেনগুলো আছে যেগুলো রেসিডেন্সি বা নন রেসিডেন্সিতে ছিল না, এখন কিন্তু রেসিডেন্সি নন রেসিডেন্সির যে কোশ্চেনগুলো হচ্ছে সেখানেও কিন্তু আপনাদের SBA ঢুকে যাচ্ছে। এবং আগে FCPS এ দেখা যেত যে কোশ্চেনগুলো হতো কীরকম ক্লিনিক্যাল বেসড, এখন সেটা ডিপ্লোমা বা রেসিডেন্সিতেও ক্লিনিক্যাল বেসড কোশ্চেন হচ্ছে। আর রেসিডেন্সি এবং ডিপ্লোমার প্রিপারেশন তো সেমই, শুধু হচ্ছে কোশ্চেনের ডিস্ট্রিবিউশন, মার্কস ডিস্ট্রিবিউশন একটু ডিফারেন্ট হয়। রেসিডেন্সি হয়তো 200 মার্কসের এক্সাম হয়, আর হচ্ছে ডিপ্লোমাতে হচ্ছে আপনার 100 মার্কসের এক্সাম হয়। আরেকটা বিষয় হচ্ছে ডিপ্লোমাতে এবং রেসিডেন্সিতে অনেক কোশ্চেন রিপিট হয়, তো আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঠিকমতো সলভ করেন এবং বারবার যদি এক্সাম দিয়ে হচ্ছে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে এবং আপনাদের মোটামুটি কোশ্চেন যেহেতু ইম্পর্টেন্ট টপিকসগুলো সেমই থাকে, তো আপনাদের প্রিপারেশন অনেকটাই হচ্ছে শানিত হবে। তো ডিপ্লোমার প্রিপারেশন নিয়ে আমার এতটুকুনি বলার ছিল। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা মেসেজ করতে পারেন বা কোশ্চেন করতে পারেন কমেন্ট বক্সে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন রিলেটেড বা প্রিপারেশন রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা কোনোভাবে যদি কোনো হেল্প প্রয়োজন হয়, আপনারা আমাদেরকে নক করতে পারেন এবং হচ্ছে যে কোনো ইনফরমেশনের জন্য নক করতে পারেন। আমরা আমাদের মতো করে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্যে। এবং সর্বোপরি সকলের জন্য শুভকামনা, সৃষ্টিকর্তা যেন আপনাদের এই কঠিন চলার পথকে সহজ করে দেয় এবং আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আপনারা পৌঁছাতে পারেন, এই কামনা করি। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।